মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো আজকে মোটামুটি আমাদের ট্রেডিং বাংলার অ্যাডমিন প্যানেল থেকে যে অ্যানালাইসিস দেয়া ছিল, সেখানে এটা বলা ছিল যে দেখেন এখানে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার নিচের সাপোর্টে চলে আসছিল এই চ্যানেলের। তো এখানে আমরা এই মাঝখানে যে এগুলা জোন হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। জোন যখন আমরা সাপ্লাই ডিমান্ড জোন নিয়ে কথা বলবো তখন এসব আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে বলা ছিল যে গোল্ড যদি 2703 কে ব্রেক করে, আমাদের ট্রেডিং বাংলা থেকে আপনি যে অ্যানালাইসিস পাইছেন ওখানে বলা ছিল 2703 কে ব্রেক করলে আমরা কি করব, বাইয়ের দিকে থাকার চেষ্টা করব, তখন আর সেলের দিকে যাওয়া যাবে না। মোটামুটি মার্কেট সেভাবে রিয়েক্ট করছে এবং মার্কেট উপরে দেখেন একটা এখন সে একটা সাপ্লাই জোনের মধ্যে আছে। এই সাপ্লাই জোনটাতেই মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে। মোটামুটি 19 থেকে 13 পর্যন্ত আসছিল, কারণ এটা আমরা নিচে কোথা থেকে, আমরা যদি প্রিভিয়াস মার্কেটের হিস্টোরি দেখি তাহলে এই যে এই প্রাইস থেকে মার্কেট একবার রেজিস্ট্যান্স নিয়েছিল, দেন আরেকবার উপরের প্রাইস থেকে রেজিস্ট্যান্স দিয়েছিল। আমরা এই দুইটাকে কানেক্ট করে দিয়ে এখানে একটা সাপ্লাই জোন তৈরি করলাম। মার্কেট এখনো সাপ্লাই জোনেই আছে এবং মোটামুটি এই এবং ট্রেন্ড লাইনের আমরা যে জোন চ্যানেলটা মার্ক করছি, চ্যানেলের উপরের লাইনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, রেজিস্ট্যান্সের এখানে আছে, অর্থাৎ এখানে একটা সাপ্লাই জোন এবং রেজিস্ট্যান্স দুইটা পয়েন্ট আছে। এখন এইখান থেকে যদি আগামীকাল আমাদের অ্যানালিসিস তো চলে আসবে, হয়তো তার আগেই যদি মোটামুটি দেখা যায় যে মার্কেট সকালেই অথবা রাতেই ওভারঅল যদি হিউজ মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনারা যদি এই চ্যানেলের মধ্যে যদি কোনো পান, রিভার্সাল কোনো কিছু পান, হতে পারে সেটা হচ্ছে স্ট্রাকচারের রিভার্সাল, হতে পারে কোনো প্যাটার্নের রিভার্সাল, দেন আপনারা সেলে যাইতে পারবেন। আর না হলে যদি এটাকে ব্রেকআউট করে এখান থেকে রিটেস্টে আমরা এখান থেকে আবারও বাইয়ে থাকতে পারবো। আমাদের পরবর্তী টার্গেট হবে হচ্ছে 48 পর্যন্ত। ওভারঅল এই ছিল গোল্ডের আজকের মুভমেন্ট। আমি আজকে এখন আমাদের স্বাভাবিক ক্লাস যে কার্যক্রম আছে, আমাদের বেসিক থেকে শুরু, আজকে থেকেই আমাদের মূলত মেইন যে আলোচনাটা শুরু। গত যে ক্লাসটা ছিল আমাদের প্রতীক রয় যে ক্লাসটা নিয়েছে, এটা পরিচিত পর্ব ছিল। যাই হোক, আজকে থেকে আমাদের ক্লাস কার্যক্রমের শুরু। তো আমরা সবাই জানি, যারা আমরা যারা কমিউনিটিতে অ্যাড হয়েছি, মূলত আমরা কি করতে আসছি, ফরেক্স ট্রেডিং শেখার জন্য অথবা ফরেক্স ট্রেডিং করার জন্য আসছি। ফরেক্সটা কি? মূলত ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের মুদ্রার আদান প্রদানের যে এক্সচেঞ্জ রেটটা, এইটা নিয়েই মূলত আমাদের বিজনেস, অথবা এটা পরোক্ষভাবে বলতে পারেন একটা দেশের অর্থনীতির সাথে আরেকটা দেশের অর্থনীতির বিজনেস। কারণ এই এক্সচেঞ্জ রেটটা মূলত একটা দেশের অর্থনীতি, একটা জোনের অর্থনীতি, এটাকে প্রকাশ করে। তো ফরেক্স মার্কেটে শুধুমাত্রই যে এক দেশের কারেন্সির সাথে আরেক দেশের কারেন্সির লেনদেন হয় ব্যাপারটা এরকম না। এখানে কমোডিটিস লেনদেন হয়। যেমন কমোডিটিসের মধ্যে গোল্ড আছে, সিলভার আছে, অয়েল আছে, দেন হচ্ছে বিভিন্ন প্রকার ক্রিপ্টোকারেন্সিও এখন ফরেক্স মার্কেটে চলে আসছে। বিটিসি পেয়ার আছে, ইথেরিয়ামের পেয়ার আছে, এবং আরো তারপর হচ্ছে আপনারা এখানে বিভিন্ন হচ্ছে অ্যামাজন, নেটফ্লিক্স, দেন হচ্ছে টেসলা থেকে শুরু করে সমস্ত কিছুর শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবেন। ওকে, তো ফরেক্স মার্কেটটা পৃথিবীর সবচেয়ে বড় ডিসেন্ট্রালাইজ মার্কেট। এটাতে পার ডে ট্রানজাকশন হয় 7.2 ট্রিলিয়ন, যেটা আমাদের দেশের বাজেটের মোটামুটি 120 বছরের বাজেটের সমপরিমাণ টাকা একদিনেই ট্রানজাকশন হয়। এটা মার্কেটটা অনেক বড়, এই জন্য এখানে ম্যানিপুলেশন কোনো একক দেশেও যদি চায় সেটা ম্যানিপুলেশন করা সম্ভব না। এই ফরেক্স মার্কেটকে ম্যানিপুলেশন করা আসলে সম্ভব না। বিভিন্ন দেশে অর্থনৈতিক ইভেন্টের কারণে, ওই দেশের যে অর্থনীতির সাথে সম্পৃক্ত ইভেন্টের কারণে মার্কেটের ওভারঅল অনেক বেশি মুভমেন্ট হতে পারে, বাট কোন দেশ চাইলে এটাকে ম্যানিপুলেশন করতে পারবে না, কারণ এই পরিমাণ ট্রানজাকশন কে ম্যানিপুলেট করা আসলে পারতপক্ষে সম্ভব না। তো আমরা আজকে এই ফরেক্স মার্কেট মূলত এইটা জুয়া বা এইটাকে হচ্ছে মানে অনুমানের উপর নির্ভর কোনো মার্কেট না। এটা একটা প্রপার অ্যানালাইসিস এর মার্কেট। প্রপার জ্ঞান আপনাকে থাকতে হবে এই মার্কেটে, যে মার্কেটটা কিভাবে কাজ করে, কি বিষয়ের উপর মুভমেন্ট করে,
দেন হচ্ছে এইসব বিষয়ে আমাদের একটা প্রপার নলেজ লাগবে, তাহলে আমরা কি করতে পারবো, ফরেক্স থেকে মোটামুটি একটা আর্নিং সোর্স বের করতে পারবো। এবং এটা একটা লিকুইড মার্কেট। লিকুইড মানে মার্কেট মানে তো বুঝিনি যে এইখানে লেনদেন সবগুলো ইনস্ট্যান্ট লেনদেন, সব ক্যাশ লেনদেন। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লিকুইড মার্কেট। তো আমরা এখানে এই মার্কেটের ধারাবাহিকতা গুলোকে বোঝার চেষ্টা করব, ধাপে ধাপে দেখার চেষ্টা করব যে এই মার্কেটে আমাদেরকে যদি আমরা সাস্টেইন করতে চাই কি কি লাগবে, আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এই জিনিসগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, ফরেক্স এর যে এই যে আমাদের যে ফরেক্স মার্কেটের লেনদেন গুলো হয় মূলত পেয়ার ভিত্তিক, অর্থাৎ একটার সাথে আরেকটার। যেমন হচ্ছে আমরা যদি বাংলাদেশে আমরা যেমন হচ্ছে বিডিটি মানে বাংলাদেশের টাকার সাথে ইন্ডিয়ান রুপি এক্সচেঞ্জ করি, তো এটার একটা নির্দিষ্ট এক্সচেঞ্জ রেট থাকে। তো এই রেটটা আসলে যে কেউ নির্ধারণ করে দেয় ব্যাপারটা এরকম না। ওই দেশের অর্থনীতি, ওই দেশের আমদানি রপ্তানি, অনেক অর্থনৈতিক অনেক বিষয়ের উপরে এটা মুভমেন্ট করে। দেন হচ্ছে এরকম এক একটা আমাদের যেমন হচ্ছে আমরা এক্সচেঞ্জ করতে চাইলে একটা দেশের সাথে আরেকটা দেশের আমাদের যেমন ডলারের সাথে এক্সচেঞ্জ করি, তো এরকম পৃথিবীর প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা দেশের সাথে এই তাদের মুদ্রাগুলো এক্সচেঞ্জ করে। তো এই যে এক্সচেঞ্জের রেটটা মূলত এটা নিয়েই আমাদের বিজনেস। এইটাই, এই রেটটাকে নিয়েই আমরা বিজনেস করব, এই রেটটার উপরেই আমাদের বিজনেস। তো আমি যদি একদম বেসিক থেকে শুরু করি, যেমন এখানে আমি একটা এখানে আমি একটা পেয়ারের নাম লিখি, ইউরো স্লাশ ওকে। এরকম হচ্ছে যেমন ইউরো ভার্সেস ইউএসডি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা যেমন এইটা এরকম পেয়ার ভিত্তিক মার্কেট গুলো পাবো, অর্থাৎ দুইটা সেটা হতে পারে কমোডিটিস, হতে পারে কারেন্সি। দুইটা জিনিসের এক্সচেঞ্জ রেটটা কি, এইটা নিয়ে মূলত এভাবেই প্রকাশ করা হয়। তো এখানে বাম পাশে আছে হচ্ছে ইউরো, ডান পাশে হচ্ছে ইউএসডি। তো এই বাম পাশের যে আমাদের কারেন্সিটা থাকবে এইটা হচ্ছে বেস কারেন্সি। দেন হচ্ছে আমাদের এই ডান পাশে যে কারেন্সিটা আছে এটা হচ্ছে আউট কারেন্সি। ওকে, আমরা এই যে প্রত্যেকটা মার্কেটে এরকম পেয়ার ভিত্তিক থাকবে। বাম পাশের যে পেয়ারটা যে কারেন্সিটা থাকবে হতে পারে কারেন্সি বা কমোডিটিস, এটা হচ্ছে বেস কারেন্সি। দেন ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আউট কারেন্সি। তো আমাদের অলওয়েজ হচ্ছে প্রত্যেকটা এক্সচেঞ্জ রেট নির্ধারণ হয় হচ্ছে বেস কারেন্সির উপরে। এটাকে মাথায় রাখতে হবে যে বেস কারেন্সির উপরেই নির্ধারণ হয় হচ্ছে কোট কারেন্সির মূল্য। অর্থাৎ বেস কারেন্সির ভ্যালু অলওয়েজ, বেস কারেন্সির ভ্যালু থাকবে হচ্ছে 1। ওকে, বেস কারেন্সির ভ্যালু অলওয়েজ 1। এইটার এক্সচেঞ্জ রেটটা হচ্ছে কোট কারেন্সিতে। যেমন হচ্ছে ইউরো ইউএসডি যে মার্কেটটা আমার সামনে, এই যে মার্কেটটা আছে এটা ইউরো ইউএসডির মার্কেট। এখন বর্তমান এক্সচেঞ্জ রেট কত, এখন যে প্রাইসটা এখানে দেখাচ্ছে এটা বর্তমান এক্সচেঞ্জ রেট 1.0301। ওকে, অর্থাৎ 1 ইউরো সমান 1.0301 রেটে এক্সচেঞ্জ হচ্ছে বর্তমান সময়ে। এখন এই এক্সচেঞ্জ রেটের উপরেই আমাকে বিজনেসটা করতে হবে, যে মার্কেট আসলে এখান থেকে ইউরোর প্রাইস বাড়বে নাকি ইউএসডির প্রাইস বাড়বে। যেহেতু এটা হচ্ছে দুইটা কারেন্সির পেয়ার ভিত্তিক আমাদের লেনদেন হয়, তো এখানে বেস কারেন্সি অলওয়েজ 1, অর্থাৎ 1 ইউরো সমান এক্সচেঞ্জ রেট কত চলতেছে 1.0298, এই রেটে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, তো আমরা এখানে কি শিখলাম, যে আমাদের হচ্ছে বাম পাশে যে কারেন্সিটা থাকবে এটা হচ্ছে বেস কারেন্সি, আর ডান পাশের যে কারেন্সিটা থাকবে সেটা হচ্ছে কোট কারেন্সি।
ওকে, বেস কারেন্সির মান অলওয়েজ কি হয়, 1 হয়। যেমন 1 ইউরো সমান বর্তমান যে এক্সচেঞ্জ রেট চলতেছে, এই এক্সচেঞ্জ রেট 1.0302 এই রেটে চলছে। ওকে, এখন কথা হচ্ছে ফরেক্স মার্কেটে অপশন আমাদের দুইটা। আমরা যে কোনো পেয়ারই ওপেন করি না কেন, সেটা ইউরো ইউএসডি হোক, জিবিপিএসডি হোক, জেবিপিএসডি হোক, যেটাই হোক না কেন, ইউএসডি জেপিআই হোক, যে কোনো কারেন্সি অথবা যে কোনো পেয়ার আমরা ওপেন করি, আমাদের সামনে দুইটা অপশন হয়, আমাকে বাই করতে হবে না হলে সেল করতে হবে। ওকে, এখন বাই করলে আমি কোনটা বাই করতেছি, সেল করলে কোনটা কিনতেছি, আমরা যেমন হচ্ছে এখানে বাই করেও প্রফিট করা যায়, সেল করেও প্রফিট করা যায়, তাহলে সেটা কিভাবে, তাই না? এটা একটা কোশ্চেন আসতে পারে না, যে আমি বাই করলাম তার সেখানেও প্রফিট করতেছি, সেল করতেছি সেখানেও প্রফিট করতেছি। বাই সেল মূলত দুইটা অর্ডারের নাম। এটা জিনিস মাথায় রাখবেন যে বাই সেল মূলত হচ্ছে দুইটা অর্ডারের নাম। অর্থাৎ যখন আমি বাই অর্ডার ক্লিক করি, তখন আমার ইনভেস্টমেন্ট করি আমি কোথায়, বেস কারেন্সির উপরে। আমরা বাই বা সেল যাই করি না কেন, আমরা কোনো একটা পেয়ারে ইনভেস্টমেন্ট করতেছি। এটা আপনারা মাথায় রাখবেন যে আমি বাই বা সেল যেটাই করি না কেন, এই পেয়ারটার মধ্যে ইউরো অথবা ইউএসডির মধ্যে, ইউরো ভার্সেস ইউএসডির মধ্যে আমি বাই অথবা সেল যে কোনো অর্ডার ক্লিক করি না কেন, আমি মূলত পরোক্ষভাবে কোনো কারেন্সিতে ইনভেস্ট করতেছি। যেমন আমি যখন বাই অর্ডার ক্লিক করি, তখন আমার ইনভেস্টমেন্টটা যায় হচ্ছে বেস কারেন্সিতে। আমার ইনভেস্টমেন্ট করলাম আমি বেস কারেন্সিতে, তার মানে বেস কারেন্সি অলওয়েজ মান কত, 1। এখন বাই অর্ডার আমি ক্লিক করছি, 1 হচ্ছে 1 ইউরো সমান আমার এক্সচেঞ্জ রেট কত চলতেছে, এখন আমি যদি কারেন্ট মার্কেটে দেখি 1.0302। এখন আমার ইনভেস্টমেন্ট যদি হয় হচ্ছে বেস কারেন্সিতে, তার মানে এটার 1 ইউরো সমান যদি এখানে যেমন হচ্ছে চলছে 1.0301, এখানে 0.0310 চলে যায়, মানে রেট বেড়ে যায়, তাহলে আমি প্রফিট করব। আমার ইনভেস্টমেন্ট যেহেতু আমি করতেছি কোথায়, ইউরোতে, তাই না, বেস কারেন্সিতে। আমি যখন বাই অর্ডার ক্লিক করব, তখন আমার ইনভেস্টমেন্ট যাবে হচ্ছে বেস কারেন্সিতে। আমি যখন সেল অর্ডার ক্লিক করব, আমি সেল অর্ডার ক্লিক করলে আমার ইনভেস্টমেন্ট যাবে হচ্ছে কোড কারেন্সিতে। মানে আমি বাই অথবা সেল যাই করি না কেন, আমার ইনভেস্টমেন্ট, আমি মূলত কোন একটা কারেন্সিতে ইনভেস্টমেন্ট করতেছি। এখন ধরেন হচ্ছে সে কথার কথা 1 ইউরো সমান চলছে হচ্ছে $10, সে আমি এক্সচেঞ্জ রেট বাদ দেন, তো $10, যখন 1 ইউরো সমান $15 হবে, তার মানে কে ভালো করলো এখানে, কে ভালো করলো, ইউরো ভালো করলো, কারণ ইউরোর রেট বাড়ছে, তাই না? এখন যদি 1 ইউরো সমান যেখানে $10 ছিল, 1 ইউরো সমান যদি $5 চলে আসে, তাহলে এখানে কে ভালো করলো এই এক্সচেঞ্জ রেটে, তার মানে ইউএসডির ভ্যালু বাড়ছে। ইউএসডির ভ্যালু বাড়ছে জন্যই তো 1 ইউরো দিয়ে $5 পাওয়া যাচ্ছে। আগে যেখানে $10 পাওয়া যেত, সেখানে এখন $5 পাওয়া যাচ্ছে। তার মানে পরোক্ষভাবে ইউরো ইউএসডির পেয়ারের মধ্যে ইউরো খারাপ করলো, ইউএসডি ভালো করলো। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি ব্যাপারটা। তো সেটা হচ্ছে যে আমি বাই বা সেল যাই করি না কেন, আমি মূলত কোনো একটা কারেন্সিতে অথবা কমোডিটির যে পেয়ারটা থাকে, এটাতে ইনভেস্টমেন্ট করতেছি। আমি যখন বাই অর্ডার ক্লিক করতেছি, তখন হচ্ছে আমি ইনভেস্টমেন্ট করতেছি হচ্ছে বেস কারেন্সিতে। আমি যখন সেল অর্ডার ক্লিক করতেছি, তখন আমি ইনভেস্টমেন্ট করতেছি কোর্স কারেন্সিতে। এজন্যই যখন আপনি বাই অর্ডার ক্লিক করবেন, তখন হচ্ছে যদি দাম বাড়ে, তাহলে আপনার প্রফিট হয়। আর যদি সেল অর্ডার ক্লিক করেন, তাহলে যদি দাম কমে, তাহলে আপনার প্রফিট হয়। কেন দাম কমলে প্রফিট হয়? কারণ ওই এক্সচেঞ্জ রেটের তুলনায় যেখানে আমাকে 1 ইউরোতে দেয়া লাগতো 1.0310, সেখানে আমাকে দেয়া লাগতেছে 1.0200। সে কথার কথা, তার মানে কি আমাকে কম ইউরো দিতে হচ্ছে না। এখানে কে খারাপ করলো? বেস কারেন্সি, ইউরোর রেট কমে গেল, পরোক্ষভাবে ইউএসডির দাম বেড়ে গেল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা যে কোনো অর্ডার ক্লিক করি না কেন, বাই এবং সেল মাত্র কোনো একটা অর্ডারের নাম। আমরা মূলত ইনভেস্টমেন্ট করি। আমি যখন হচ্ছে বাই অর্ডার ক্লিক করলাম, তখন হচ্ছে ইউরো
ইউরো জোনে আমি ইনভেস্টমেন্ট করলাম, আমার ইনভেস্টমেন্টটা ইউরো জোনে চলে গেল, ইউরো জোন যদি কোনোভাবে ভালো করে তাহলে আমি প্রফিট করব। দেন আমি যদি সেল অর্ডার ক্লিক করি তাহলে এখানে যেহেতু কোড কারেন্সি হিসাবে ইউএসডি আছে, তার মানে হচ্ছে আমি হচ্ছে আমার ইনভেস্টমেন্টটা ইউএসডি তে করলাম, অর্থাৎ মার্কেট নিচে নামতে হবে তাহলে আমার প্রফিট। আমি যখন অর্ডারটাকে ক্লোজ করে দিলাম তখন মূলত আমি বিক্রি করলাম। আমি যখন আমি অর্ডার একটাকে ওপেন করা মানে আমি পজিশন ধরলাম। বাই অর্ডার আমি যখন বাই অর্ডার ক্লিক করলাম তখন আমি পজিশন ধরলাম ইউরোতে ইনভেস্টমেন্ট করে, রেট বেড়ে গেল, আমি যখন অর্ডারটা ক্লোজ করলাম তখন মূলত আমি ওটা সেল করে দিলাম। তখন সেখানে যদি আমার লাভে থাকে, যদি উপরে থাকে মার্কেট আমাকে লাভে সেল করে দিতে হবে, নিচে থাকলে আমাকে লসে সেল করে দিতে হবে। সেম ভাবে যদি আমি ইউএসডি তে সেল অর্ডার ক্লিক করি, তার তার মানে আমি হচ্ছে আমার ইনভেস্টমেন্টটা ইউএসডি তে করলাম, তার মানে এই এক্সচেঞ্জ রেটে ইউএসডি যত নিচে নামবে তত ইউএসডি ভালো করবে, তাই না? আমি যখন অর্ডারটাকে ক্লোজ করে দিব তখন আমি মূলত আমার যে যতটুকু আমি পজিশন নিয়ে বসে আছি সেটাকে সেল করে দিলাম। ওকে, এখন আসি হচ্ছে ক্যালকুলেশনে। আমরা তো বুঝলাম যে আমাদের দুইটা কারেন্সির মধ্যে এক্সচেঞ্জ রেট নিয়ে বিজনেস করতে হবে। তো এই বিজনেস গুলোতে আমাদের লাভ ক্ষতি কিভাবে হবে, আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তাই না? এইটাকে আমরা যদি জানতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে যেটা, সেটা আমাদের পিপস সম্পর্কে জানতে হবে। ওকে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, কারণ আপনি যখন পরবর্তীতে এই ট্রেড করবেন তখন আপনি একটা পজিশন ওপেন করলেন, তখন কত লাভ ক্ষতি হচ্ছে, কিসের ভিত্তিতে লাভ ক্ষতি হচ্ছে, এই ক্যালকুলেশন গুলো আপনার লাগবে। হ্যাঁ, যদিও এটা আস্তে আস্তে ইজি হয়ে যাবে, আপনাদের কাছে যারা একদমই বিগিনার আছেন তাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে, তবে খুবই ইজি। এগুলা আপনাদের অটো আপনাদের ভিতরে এই জিনিসগুলা চলে আসবে। আচ্ছা, তো আমরা জানবো হচ্ছে পিপস সম্পর্কে। পিপস হচ্ছে এক্সচেঞ্জ রেটের সবচেয়ে ক্ষুদ্রতম একককে বলা হয় পিপস। অর্থাৎ এই যে এখানে যে মার্কেটটা চলতেছে এই এক্সচেঞ্জ রেটটার যে ক্ষুদ্রতম একককে বলা হয় হচ্ছে পিপস। ওকে, তো এই ইয়ার ক্ষেত্রে, কারেন্সির ক্ষেত্রে, যেমন ইউরো ইউএসডির ক্ষেত্রে, আচ্ছা ইউরো ইউএসডি আমি ইয়াটা লিখি, এখন বর্তমান এক্সচেঞ্জ চলতেছে হচ্ছে 1.0302। ওকে, এরকম দেখবেন যে আপনার হচ্ছে পয়েন্টের পরে চারটা পাঁচটা সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, তো আমরা কি করব, পিপস ক্যালকুলেশনের সময় আমরা নিব হচ্ছে পয়েন্টের পরে যে চতুর্থ সংখ্যাটা আছে, চতুর্থ সংখ্যা পর্যন্ত আমরা হিসাব করব। পয়েন্টের পরে চতুর্থ যে সংখ্যাটা আছে আমার, এইটার একক মুভমেন্টে হবে 1 পিপস। আমি আবারও বলি, কারেন্সি পেয়ারের ক্ষেত্রে পয়েন্টের পরে যে চতুর্থ সংখ্যাটা আছে এইটার একক মুভমেন্ট হবে হচ্ছে 1 পিপস। এখানে যেমন হচ্ছে কত আছে, 1.0302। এই 02 যদি হচ্ছে 03 তে চলে যায় তার মানে মার্কেট 1 পিপস মুভমেন্ট করছে। এটা যদি 05 এ চলে যায় তার মানে মার্কেট 3 পিপস মুভমেন্ট করছে, মানে 3 পিপস মার্কেটের ভ্যালু 3 পিপস বাড়ছে। এখন যদি এইটা সে কথার কথা 0.02 আছে, এটা যদি 0.300 তে আসে তার মানে মার্কেটের ভ্যালু 2 পিপস কি হয়েছে, কমে গেছে, তাই না? এটা আমরা যদি আরো সহজে ক্যালকুলেশন কিভাবে করতে পারি, এইখান থেকে ধরেন এই এক্সচেঞ্জ এইটা হচ্ছে একটা এক্সচেঞ্জ রেট, এইটাকে বেস ধরে আমরা ক্যালকুলেশন করি। এখান থেকে ধরেন মার্কেট 1.0315 এ চলে গেছে, সে কথার কথা। তো এখান থেকে মার্কেট ছিল 1.0302, মার্কেট চলে গেছে 1.0315। তার মানে এখানে আমি পিপস এর ক্যালকুলেশন কিভাবে করব, খুব সহজ হিসাব। এই পয়েন্টের আগের যেহেতু 1 হচ্ছে কনস্ট্যান্ট, 1টা এখানেও আছে এখানেও আছে, আপনি 1টা বাদ দিয়ে এই যে বড় সংখ্যাটা আছে 0315 তো বড়, তাই না? 0315 থেকে 0302 যদি মাইনাস করে দেন তাহলে কত হয়, এখানে মাইনাস করে দিলে কত পিপস হয়, 13 পিপস।
এখানে মুভমেন্ট কত হয়েছে, মার্কেটের ভ্যালু বাড়ছে কত, 13 পিপস। মার্কেট 1.0302 তে ছিল, সেখান থেকে 1.0315 এ চলে গেছে, তার মানে 13 পিপস এখানে ভ্যালু বাড়ছে। আবার যদি মার্কেট এখান থেকে নিচে নেমে আসে, সে মার্কেট চলে আসছে হচ্ছে 1.0280, তাহলে কত পিপস মুভমেন্ট হবে? খুব সিম্পল, আমরা হচ্ছে এই যে 302 থেকে যদি 280 বিয়োগ করি কত হয়, 22 পিপস। এখানে মুভমেন্ট হচ্ছে কত পিপস, তাহলে 22 পিপস মুভমেন্ট হচ্ছে। তার মানে আমি আবারও বলি, সেটা হচ্ছে কারেন্সি পেয়ারের ক্ষেত্রে যেসব হচ্ছে পয়েন্টের পরে 4টা-5টা সংখ্যা থাকে, সেক্ষেত্রে আপনারা ক্যালকুলেশন করবেন হচ্ছে পয়েন্টের পরের চতুর্থ সংখ্যার একক মুভমেন্টে 1 পিপস, একক মুভমেন্টে। ধরেন মার্কেটে এই বর্তমান প্রাইস আছে 0.0302, এখান থেকে মার্কেট চলে গেছে হচ্ছে 1.0315 এ। তার মানে আপনি এই বড় যে সংখ্যাটা আছে এখান থেকে আপনি এটাকে বিয়োগ করে দিলে যত পিপস হয় এত পিপস, মানে এত পিপস ভ্যালু মার্কেটের বাড়ছে। আবার যদি এখান থেকে নিচে নেমে আসে, এখান থেকে 1.0280 তে চলে আসছে, তার মানে এখান থেকে আপনি এটাকে বিয়োগ করে দিলে যেটা হয় এটা হচ্ছে 22 পিপস, 22 পিপস এর মুভমেন্ট হয়েছে। এটা দেখালাম হচ্ছে কারেন্সি পেয়ারের ক্ষেত্রে। আর আমরা যে অনেকেই হচ্ছে আমাদের অনেকের ফেভারিট পেয়ার হচ্ছে গোল্ড, গোল্ডে আমরা হচ্ছে অনেকেই ট্রেড করি, ম্যাক্সিমামই গোল্ডে ট্রেড করা হয়, কারণ হচ্ছে গোল্ডের মুভমেন্ট অনেক বেশি ফাস্ট হয়। তো গোল্ডের ক্ষেত্রে, গোল্ডের যদি আমরা পিপস ক্যালকুলেশন করতে চাই, তাহলে হচ্ছে যেমন এখন গোল্ডের ভ্যালু চলতেছে কত, 2718.20 সে কথার কথা, এটা গোল্ডের বর্তমান ভ্যালু চলতেছে। গোল্ডের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন কিভাবে করব, গোল্ডের পিপস ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব, এটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে মাথায় রাখবেন যে পয়েন্টের পরের যে সংখ্যাটা আছে, পয়েন্টের পরের অর্থাৎ 2718.20, তো 2718 পয়েন্টের পরের যে সংখ্যাটা আছে এইটার একক মুভমেন্টে 1 পিপস। যেমন এখানে কত আছে, 2718.20, তো এখান থেকে যদি 2718.90 তে চলে যায়, এখান থেকে এখানে চলে গেল, তার মানে কত পিপসের মুভমেন্ট হয়েছে, 9 পিপসের মুভমেন্ট হয়েছে। ওকে, কারণ পয়েন্টের পরের যে প্রথম সংখ্যা আছে এটার একক মুভমেন্টে 1 পিপস, এখান থেকে আছে 2 থেকে 3 4 5 6 7 8 9, তাই না? যদি এখান থেকে 10-এ গেলে কি হবে, যে 9 এর পরে যদি 10 হয় মানে 0, তখন এখানে কত হবে, 19, 2719 হয়ে যাবে, তাই না? আর আরেকটা হচ্ছে হিসাব হচ্ছে যদি এই পয়েন্টের পরের সংখ্যা সেম সংখ্যা হয়, দেন আপনার হচ্ছে পয়েন্টের আগের যে সংখ্যাটা আছে কত, 2718, এইটা থেকে যদি 19 চলে যায়, পয়েন্টের আগের একক সংখ্যা মানে 10 পিপস মুভমেন্ট, এই পাশে 10 পিপস মুভমেন্ট হয়ে তো এই পাশে একটা সংখ্যা পরিবর্তন হবে, তাই না? এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, দেন হচ্ছে এখানে যে 2719 হবে। এটা তো আমরা ম্যাথ, সহজ ম্যাথ করেই আসছি সবাই, একদম ইয়া লেভেলে, প্রাইমারি লেভেলে, যাই হোক এখানে 9 পিপসের মুভমেন্ট হয়েছে। এখন যদি মার্কেট
এখান থেকে নিচে নেমে আসে, তার ফল করলো, কততে আসলো? 2717.5। আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রাইজ করতেছেন সুযোগ দেওয়া হবে, সমস্যা নেই, আপনারা দেখার চেষ্টা করেন। দেন এখানে কত ছিল? 2718.20। এখানে 1717.505 এর উপরে জিরো না দিলেও তো সেমই, যাই হোক। তাহলে এখানে কত পিপসের মুভমেন্ট হয়েছে? আপনি এখান থেকে এটা বিয়োগ করে দেন। এখান থেকে আপনি পয়েন্টটা তুলে দিয়ে, ধরেন এই পয়েন্টটা উঠাই দিয়ে এখান থেকে এটা বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিলেই আপনার পিপস বের হয়ে যাবে। তার মানে এখান থেকে ধরেন 5 আর 2 7 পিপসের মুভমেন্ট হয়েছে। 7 পিপসের মুভমেন্ট হয়েছে, তাই না? অর্থাৎ এটার ক্যালকুলেশন কিভাবে আপনি বের করবেন? এটা হচ্ছে যেমন হচ্ছে 2718.90, এখান থেকে আপনি হচ্ছে এই পয়েন্টটা তুলে দিয়ে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিলেও আসবে। পয়েন্টের পরে আপনি 2 ঘর পর্যন্ত নেবেন, নিয়ে বিয়োগ করে দিলেই আপনি এটার ক্যালকুলেশন পাবেন। আশা করি বুঝতে পারছেন যে কারেন্সি পেয়ারের ক্ষেত্রে কি পয়েন্টের পরের চতুর্থ সংখ্যার একক মুভমেন্টে 1 পিপস, আর ইয়ার ক্ষেত্রে কমোডিটিস এর ক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রে হচ্ছে পয়েন্টের পরের প্রথম সংখ্যার একক মুভমেন্টে হচ্ছে 1 পিপস। ওকে, সহজ ক্যালকুলেশন হচ্ছে ইয়ার ক্ষেত্রে, ওই কারেন্সির ক্ষেত্রে হচ্ছে আপনি বড় সংখ্যাটা থেকে ছোটটাকে বিয়োগ করে দিবেন। পয়েন্টের আগের 1 তো কনস্ট্যান্ট, 1 দরকার নাই, 1 বাদে হচ্ছে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোকে বিয়োগ করে দিবেন। এখান থেকে এই যে 315 থেকে আপনি 302 বিয়োগ করে দিলে 13 হচ্ছে। দেন হচ্ছে আপনি এই যে 302 থেকে 280 বিয়োগ করে দিলে কত? 22 হচ্ছে। এভাবে সেম ওয়েতে আপনি এই যে 27, এই পয়েন্টটাকে গোল্ডের ক্ষেত্রে পয়েন্টটাকে উঠাই দিয়ে পয়েন্টের পরে দুইটা সংখ্যা নিয়ে আপনি এটা একটার সাথে আরেকটা বড়টার সাথে ছোটটা বিয়োগ করে দিলে আপনার পিপস ভ্যালু আপনি পেয়ে যাবেন। আশা করি পিপসের আপনারা পিপস বুঝতে পারছেন। এরপরে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার লাগবে, লাভ ক্ষতিতে আমরা এখনো আসিনি, যে লাভ ক্ষতি আমাদের কিভাবে হবে, তাই না? লাভ ক্ষতি আসবে হচ্ছে এই পিপস আমরা যদি বুঝি, দেন আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে লট সাইজ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট সবই, সব টপিকসেই, তো লট সাইজটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার লট সাইজের সাথেই ক্যালকুলেশন, পিপস এর ক্যালকুলেশন করেই আপনার মূলত লাভ ক্ষতিটাকে আপনার ক্যালকুলেট করতে হবে। তো এইখানে লট সাইজ হয় হচ্ছে 3 ধরনের। স্ট্যান্ডার্ড লট 1, দেন আসে হচ্ছে মিনি লট, দেন আসে আরেকটা আসে হচ্ছে মাইক্রো লট। ওকে, লট সাইজ হচ্ছে 3 ধরনের। অর্থাৎ লট হচ্ছে কি আপনি কি পরিমাণ ওই দ্রব্যটা কিনলেন, তাই না, অথবা বিক্রি করলেন, এটা হচ্ছে লট সাইজ।
এটাকে লটের আকারে প্রকাশ, অর্থাৎ আপনি কি পরিমাণ জিনিস কিনলেন এবং বিক্রি করলেন। ওকে, স্ট্যান্ডার্ড লট হচ্ছে কি, স্ট্যান্ডার্ড লটের মান হচ্ছে 1, মিনি লট হচ্ছে 0.10, আর মাইক্রো লট হচ্ছে 0.01। এখানে আরেকটা বিষয় বোঝার আছে যে আমরা 1 লটে যখন ট্রেড ওপেন করি তাহলে আমরা আসলে কি পরিমাণ জিনিস ক্রয় বিক্রয় করলাম, তাই না? এই ব্যাপারটা তো আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই জানি না যে আমি যেমন ট্রেড ওপেন করতেছি 0.01-এ অথবা 0.10-এ অথবা 1 লটে ট্রেড ওপেন করতেছি, আমি আসলে কি পরিমাণ এই ওই প্রোডাক্ট কিনতেছি অথবা বিক্রি করতেছি, অর্থাৎ কি পরিমাণ কারেন্সি কিনতেছি অথবা বিক্রি করতেছি। ওকে, এইখানে যখন আপনি স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করবেন তখন আপনি হচ্ছে 100,000 ইউনিট হচ্ছে ক্রয় করতেছেন। 100,000 মানে কি? 100,000 মানে হচ্ছে কত? 100 ইন্টু 1000, তার মানে কত? 1 লাখ, তাই না? 1 লাখ। আপনি যখন 1 লটে ট্রেড ওপেন করতেছেন, যদি কারেন্সির ক্ষেত্রে করেন, তার মানে আপনি যখন 1 লটে ইউরো ইউএসডির ক্ষেত্রে বাই ওপেন করলেন, তার মানে আপনি 1 লাখ সমপরিমাণ ইউরোকে কিনলেন। আবার যদি হচ্ছে আপনি যদি ইয়া করেন, সেল অর্ডার ক্লিক করেন, তার মানে আপনি 1 লাখ সমপরিমাণ ইউএসডি কে কিনলেন। কারণ আমি তো বলছি যে বাই বা সেল একটা অর্ডারের নাম মাত্র, আপনি কিনতেছেন, যে কোনো একটাতে আপনি ইনভেস্টমেন্টটা আপনার যাচ্ছে। আপনি দুই বাই অথবা সেল যেটাই করেন না কেন কোনো একটা কারেন্সি আপনি কিনতেছেন। এটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড 1 লট, মানে আপনি 100,000 ইউনিট আপনি ক্রয় করতেছেন। দেন হচ্ছে আসে কি, যদি গোল্ডের ক্ষেত্রে হয় তখন আপনি হচ্ছে কি করতেছেন, 100 আউন্স, 100 আউন্স পরিমাণ আপনি গোল্ডের যদি আপনি ইয়া করেন, যেমন হচ্ছে বাই অর্ডার ক্লিক করলে, তার 1 লটে বাই অর্ডার ক্লিক করলে মানে আপনি 100 আউন্স পরিমাণ আপনি কি করলেন, গোল্ড কিনলেন। তো আপনি যদি মিনি লটে ট্রেড ওপেন করেন 0.10 মানে কি 10 ভাগের 1 ভাগ, তার মানে আপনি 10,000 সমপরিমাণ আপনি হচ্ছে ক্রয় করতেছেন। যদি কারেন্সির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে 10,000 সমপরিমাণ ওই কারেন্সিটাকে আপনি ক্রয় করতেছেন। আর গোল্ডের ক্ষেত্রে হলো কত, 10 আউন্স পরিমাণ আপনি ক্রয় করতেছেন, তাই না? আবার মাইক্রো লট মানে কি 0.01, তার মানে কত, 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ হলে কত, 1000, তাই না? আপনি যখন 0.01 এ ট্রেড ওপেন করতেছেন তখন আপনি 1000, যদি আপনি ইউরো ইউএসডি বাই ওপেন করেন তার মানে আপনি 1000 ইউরো কিনলেন। অথবা আপনি যদি সেল অর্ডার ক্লিক করেন ওই কারেন্সিতে, তার মানে 1000 ইউএসডি আপনি কিনলেন। অর্থাৎ 0.01 এ আমরা যে নিম্ন লট সাইজটা ইউজ করি সেটা 0.01। যদি গোল্ডের ক্ষেত্রে হয় তার মানে আপনি 1 আউন্স পরিমাণ আপনি ইয়া কিনলেন, বাই ওপেন করলে মানে 1 আউন্স পরিমাণ আপনি ইয়া কিনলেন। এখন আসি আরেকটা ব্যাপার, এটা আশা করি ক্লিয়ার যে আপনারা হচ্ছে যখন লট ও কোনো লট ওপেন করি আমরা কি পরিমাণ দ্রব্য কিনতেছি অথবা বেচতেছি। হ্যাঁ, আপনি যখন স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করবেন, ধরেন স্ট্যান্ডার্ড লটে আপনি ট্রেড ওপেন করছেন, তার মানে পার পিপস মুভমেন্টে আপনার লাভ ক্ষতি হবে হচ্ছে $10। আপনি যখন স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করবেন, 1 লটে ট্রেড ওপেন করবেন, তখন পার পিপস মুভমেন্টে আপনার লাভ ক্ষতি হবে হচ্ছে $10। আপনার যদি আপনি আপনার ফেভারে যায় তাহলে আপনি পার পিস মুভমেন্টে আপনি $10 লাভ করবেন, যদি আপনার এগেইনস্টে যায় $10 লস করবেন। মিনি লট 0.01, তার মানে এই 10 ভাগের 1 ভাগ মানে কত, $1। পার পিস মুভমেন্ট আপনি যখন 0.10 এ লট ট্রেড ওপেন করবেন তখন পার পিস মুভমেন্টে আপনার হয়তো
কত হবে, $1 করে লাভ ক্ষতি হবে। ওকে, আর আপনি যখন হচ্ছে মাইক্রো লট 0.01 লটের ট্রেড ওপেন করবেন, তখন হচ্ছে আপনার পার পিপস মুভমেন্টে হচ্ছে লাভ ক্ষতি হবে হচ্ছে 10 সেন্ট, মানে আমরা যেটাকে পয়সা হিসেবে চিনি আর কি। ওকে, তাহলে আমরা এখানে কি পাইলাম, যে লট সাইজ কি, লট সাইজ হচ্ছে কয় ধরনের লট সাইজ হয়, লট সাইজ 3 ধরনের। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট। স্ট্যান্ডার্ড লট এর মান হচ্ছে 1, মিনি লটের মান হচ্ছে 0.10, মাইক্রো লটের 0.01। আপনি এখানে আপনি যদি 0.10 এর জায়গায় 0.20 নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আপনি যখন স্ট্যান্ডার্ড লট 1 লটে ট্রেড ওপেন করতেছেন, কারেন্সি পেয়ারের ক্ষেত্রে যদি করেন, আপনি তাহলে 1 লাখ সমপরিমাণ ওই কারেন্সিটাকে কিনতেছেন অথবা বিক্রি করতেছেন। যদি গোল্ডের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে 100 আউন্স সমপরিমাণ আপনি গোল্ড কিনতেছেন অথবা কিনতেছেন। ওকে, মিনি লটে যখন আপনি ট্রেড ওপেন করবেন, তখন হচ্ছে 10 ভাগের 1 ভাগ মানে 10,000 সমপরিমাণ। আর মাইক্রো লটে যদি ট্রেড ওপেন করেন 100 ভাগের 1 ভাগ মানে আপনার হচ্ছে 1000 সমপরিমাণ। তাহলে স্ট্যান্ডার্ড লটে আপনি যখন ট্রেড ওপেন করবেন, তখন আপনার পার পিপস মুভমেন্টে লাভ ক্ষতি হবে কত, $10। মিনি লটে ট্রেড ওপেন করলে পার পিস মুভমেন্টে লাভ ক্ষতি হবে হচ্ছে $1। মাইক্রো লটে ট্রেড ওপেন করলে পার পিস মুভমেন্টে লাভ ক্ষতি হবে হচ্ছে 10 সেন্ট। এখন আমরা যদি এইখানে আসি, এখানে ধরেন আমি কি করছি, এই যে ইউরো ইউএসডি এখানে ছিল, এই প্রাইসে আমি বাই ট্রেড ওপেন করছি। কততে, 1 লটে আমি বাই ট্রেড ওপেন করছি। 1 লটে আমি বাই ট্রেড ওপেন করছি। তাহলে যদি এখানে কত হচ্ছে 1.0302 থেকে মার্কেট চলে গেছে কত 1.0315 এ, তার মানে 13 পিপসের মুভমেন্ট হয়েছে। 13 পিপসের আমি যদি স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করতাম, তাহলে আমার লাভ ক্ষতি হইতো কত, $130। $130 আমি যদি বাইয়ে থাকতাম, তাহলে $130 আমার প্রফিট হইতো। আর আমি যদি সেলে থাকতাম, সেলে থাকলে যেহেতু মার্কেট নিচে আসলে প্রফিট হবে, তার মানে $130 আমার কি হইতো, লস হইতো। সে কথার কথা, যদি এইখানে মার্কেট হচ্ছে আমি বাই 1.0302 তে বাই ট্রেড ওপেন করছি, কিন্তু মার্কেট নেমে আসছে 1.0280 তে, মানে 22 পিপসের কি হয়েছে, 22 পিপস মার্কেটের ভ্যালু কমে গেছে। তার মানে আমি যদি এখানে বাইয়ে থাকতাম, তাহলে আমার লস হইতো হচ্ছে $220। সরি, আমি একটু ইয়া দিয়ে লিখে দিই, $220। $220 আমার হচ্ছে কি হইতো, লস হইতো। আমি যদি সেলে থাকতাম, যেহেতু সেলে থাকলে হচ্ছে মার্কেট নিচে আসলে প্রফিট হয়, তাহলে আমার এখানে $220 ইয়া থাকতো, ওই প্রফিট আমার থাকতো। আমি যদি কি করতাম, আমি এখন এটা স্ট্যান্ডার্ড লটে, আমি যদি মাইক্রো মিনি লটে ট্রেড ওপেন করতাম, তাহলে হচ্ছে পার পিস মুভমেন্টে $1 করে লাভ ক্ষতি হবে। তার মানে 13 পিস মুভমেন্টে আমার $13 লাভ হইতো যদি আমি বাইরে থাকতাম, আর সেলে থাকলে $13 লস হইতো। আর যদি হচ্ছে এখানে আমি হচ্ছে মার্কেট নিচে আসছে, এই প্রাইস থেকে আমি হচ্ছে সেল অর্ডার ক্লিক করতাম, তাহলে হচ্ছে 0.10 লটে আমার $22 প্রফিট থাকতো। যদি বাইরে থাকতাম $22 লস থাকতো, তাই না? মিনি লটের ক্ষেত্রে সেম ক্যালকুলেশন তো একই, পার পিস মুভমেন্ট হচ্ছে 10 সেন্ট করে। 13 পিস মুভমেন্ট হয়েছে মানে $1.30 আমার হচ্ছে প্রফিট হইতো আমি যদি বাইরে থাকতাম। সেলে থাকলে $1.30 লস হইতো। দেন হচ্ছে এইভাবেই ক্যালকুলেশন তো সেম আপনার। তাহলে আমরা কি পাইলাম, যে আমি আবারও একটু রিভিউ করি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে পিপস হচ্ছে কি, কারেন্সি পেয়ারের ক্ষেত্রে পয়েন্টের পরে চতুর্থ সংখ্যার একক মুভমেন্টে 1 পিপস। আমরা কি করব, ইয়া করব, পয়েন্টের আগের একও বাদ দিব, তারপরে পয়েন্টের পরে যে 4টা সংখ্যা থাকে, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিলেই আমরা মোটামুটি বুঝতে পারবো যে কত পিপস মুভমেন্ট হয়েছে। ওকে, গোল্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই পয়েন্টটা তুলে দিয়ে 2টা সংখ্যা পর্যন্ত নিব, নিয়ে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কত পিপসের মুভমেন্ট হচ্ছে। গোল্ডের ক্ষেত্রে হচ্ছে পয়েন্টের পরের প্রথম সংখ্যার একক মুভমেন্টে 1 পিপস। আর হচ্ছে লট সাইজ কি, লট সাইজ হচ্ছে 3 ধরনের লট সাইজ, স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট।
আর হচ্ছে স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করলে পার পিস মুভমেন্টে $10 লাভ ক্ষতি হবে, মিনি লটে ট্রেড ওপেন করলে পার পিস মুভমেন্টে হচ্ছে $1 লাভ ক্ষতি হবে, মাইক্রো লটে ট্রেড ওপেন করলে পার পিস মুভমেন্টে 10 সেন্ট লাভ ক্ষতি হবে। এখানে প্রশ্ন আসতে পারে, আমি যদি এখানে মাইক্রো লটে 0.01 এর জায়গায় 0.02 তে অর্ডার ক্লিক করি, তাহলে এখানে 20 সেন্ট লাভ ক্ষতি হবে, তাই না? এটা তো বুঝে নিই, খুব সহজ ক্যালকুলেশন। তো আমরা এই আজকের যে আলোচনাটা, এটা হচ্ছে অনেক যারা বিগিনার তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আলোচনা। আপনারা এটাকে দেখার চেষ্টা করবেন, মার্কেটে ক্যালকুলেশন গুলো করার চেষ্টা করবেন। আর যারা একদমই বিগিনার আছেন তাদের প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অন্তত ডেমোটা করেন। একদমই যারা আজকে নতুন আসছেন অথবা শেখার চেষ্টা করতেছেন, ডেমো করেন। ডেমো করে তখন এই জিনিসগুলোকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। আপনি একটা ট্রেড ওপেন করে দেখলেন হচ্ছে লাভ ক্ষতি কি পরিমাণ হচ্ছে, এই কি পরিমাণ হচ্ছে, এটা এই জিনিসগুলাকে আপনি দেখতে পারবেন। এটা আমরা মূলত আছি একদমই বেসিক আলোচনায়। আমাদের মেইন পার্ট কিন্তু আসবে আস্তে, আস্তে। আমরা ধাপে, ধাপে আমরা এখন শিখলাম যে কিভাবে আমাদের লাভ ক্ষতিগুলা হচ্ছে। এখন এই লাভ ক্ষতিগুলো আমরা কিভাবে মার্কেট থেকে নিবো এনালাইসিস করে, এসব আলোচনা আসবে হচ্ছে আরো পরে। আস্তে, আস্তে আমরা ধাপে, ধাপে প্রত্যেকটা টপিকস আপনাদের ক্লিয়ার কনসেপ্ট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে যাতে প্রত্যেকটা টপিকস এর উপর আপনার একটা ধারণা থাকে, ক্লিয়ার ধারণা থাকে। তাহলে এই ব্যাপারগুলো আপনি যেহেতু এই মার্কেটে কাজ করতে আসছেন, তো মার্কেটটা কিভাবে মুভ করে, কিভাবে কাজ করে, কিভাবে কি হয়, এই জিনিসগুলো আপনার জানতে হবে। কারণ এই মার্কেটে শেখার কোনো শেষ নেই। ফরেক্স মার্কেটে কেউই বলতে পারবে না যে আমার হচ্ছে শেখা শেষ, আমি এখানে পিএইচডি করে ফেলছি। ব্যাপারটা এরকম না, এটা কন্টিনিউয়াস প্রসেসে আপনাকে কন্টিনিউয়াসলি শেখার উপরেই থাকতে হবে। যারা প্রফেশনালি ট্রেড করে তারাও ডে বাই ডে মার্কেট দেখে দেখে শেখে, নিজের সাইকোলজিকে বিল্ড আপ করে, নিজের স্ট্র্যাটেজিকে আরো বেশি সেটার উপরে ইফিকেসি আনার ট্রাই করে। ওকে, তো মোটামুটি আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই ছিল, যে আমরা এখন হচ্ছে